চলে তো এলেন কুয়াকাটা। এখন শুধু সূর্যোদয় আর সূর্যাস্ত দেখলেই তো হবে না, আর সারাদিন বিচের পাড়ে বসে থাকলেও চলবে না, ঘুরে দেখতে হবে আরও অনেক কিছু। এখানে কিন্তু দেখার মতো আরও অনেক অনেক স্পট রয়েছে। তো আজকে থাকবে কুয়াকাটা এলে আপনি কোথায় কোথায় ঘুরতে পারেন সেসব স্পটের বিস্তারিত বর্ণনা। দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শান্তা আজকে আপনাদের সাথে আছি কুয়াকাটায়। আজকে আমরা ঘুরবো সারাদিন কুয়াকাটার বিভিন্ন স্পটে, আর সাথে আপনাদেরকেও নিয়ে যাব সেসব জায়গায়। তো চলুন আমাদের সাথে ঘুরে আসা যাক। 1784 সালে আদিবাসী রাখাইনরা এই কুয়াটি খনন করেছিল, আর এই কুয়াটির নামেই নামকরণ করা হয়েছে কুয়াকাটা। চারিদিকে যখন লোনা পানির জন্য খাবার পানির সংকট ছিল, তখনই আদিবাসী রাখাইনরা এখানে একটি কুয়া খনন করে মিষ্টি পানির জন্য। কুয়াটি বর্তমানে স্বর্ণ মন্দিরে যেতেই আপনার চোখে পড়বে। কুয়া দেখতে টিকিট না লাগলেও মন্দির দেখতে আপনাকে কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হবে, আর প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 20 টাকা প্রতিজন। কুয়াকাটা বেড়িবাঁধের সাথেই কিন্তু এই স্বর্ণ মন্দিরটি অবস্থিত। অনেকে একদমই হোটেলের কাছে হওয়া সত্ত্বেও মিস করে যায়, কারণ তারা জানেই না এখানে এত সুন্দর একটা দেখার মতো স্পট রয়েছে। তো এই স্বর্ণ মন্দিরে আসলে প্রতিবারই আমার একটু থাইল্যান্ড ফিল হয়, কারণ এই জায়গার মূর্তিগুলোকে দেখলে মনে হয় যে আমি থাইল্যান্ডেই চলে এসেছি। আর জায়গাটা সবসময় খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেনটেন করা থাকে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, এখানে আপনারা প্রবেশ করতে পারবেন। আর এই যে এটা বুদ্ধ মূর্তি, এটা হচ্ছে কিন্তু পিতলের। নামের সাথে মিল করে এখানে কিন্তু প্রদর্শিত মোটামুটি বেশিরভাগ জিনিসই সোনালি রঙের, আর যার কারণে এটাকে স্বর্ণ মন্দির বলা হয়। শুধু মন্দির দেখে কিন্তু চলে যাবেন না, পিছন দিকে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। দেখেন খরগোশ ছানাটা কি সুন্দর। তো মন্দিরের পেছন দিকে এখানে খুব সুন্দর করে সাদা টাইলস দিয়ে তৈরি করা হয়েছে একটা স্পট। আর এই জায়গাটায় হচ্ছে বিভিন্ন ডোনারদের দেয়া আর কি মূর্তিগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, নিচে তাদের নাম লেখা। অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোর মতো এখানেও কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীর অনাথ শিশুরা এবং কিশোরেরা এখানে থাকে এবং তারা ধর্মীয় শিক্ষা লাভ করে এখান থেকে। মন্দির থেকে বেরোলে আপনি দেখতে পাবেন সেই নৌকাটি, যে নৌকাটিতে করে আদিবাসী রাখাইন সম্প্রদায় সুদূর আরাকান রাজ্য থেকে বাংলাদেশে এসেছিল। নৌকাটি কিন্তু বিশাল আকারের, যেটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে এটা আমি জানি না, তবে এই নৌকাটি অনেক অনেক বড়। আমি এটা চ্যালেঞ্জ করতে পারি যে আপনার জীবনে দেখা সবচেয়ে বড় নৌকা হতে পারে এটি। বহু বছর ধরে অযত্ন অবহেলায় সমুদ্র তীরে পড়ে থাকতে থাকতে একসময় বালি চাপা পড়ে গিয়েছিল নৌকাটি। তারপর সেখান থেকে পুনরুদ্ধার করে এখানে রাখা হয়েছে, একদম যে অবস্থায় ছিল সে অবস্থাতেই। বিচের কোলাহল থেকে বেরিয়ে নিরিবিলিতে একটু বসে থাকতে চাইলে চলে আসতে পারেন এখানে। পরন্ত বিকেলে এক কাপ চা হাতে কিন্তু বেশ কিছুটা সময় আপনি কাটিয়ে ফেলতে পারবেন। 0 পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ ধরে কিছু দূর এগোলেই কিন্তু পেয়ে যাবেন এই কালার ব্লকস দেওয়া এই জায়গাটি। আপনি চাইলে ভ্যানে করেও আসতে পারেন অথবা হেঁটেও আসতে পারেন। সকাল সকাল ঘুম থেকে উঠে অটো রিক্সা বা বাইক ভাড়া নিয়ে কিন্তু ঘুরে আসতে পারবেন পুরো কুয়াকাটাটাই। 0 পয়েন্ট থেকে ট্যুরিস্ট স্পটগুলো দুই দিকে চলে গেছে, কিছু চলে গিয়েছে দক্ষিণ দিকে আর কিছু চলে গিয়েছে উত্তর দিকে। তো আপনি যদি সকালবেলা শুরু করেন দক্ষিণ দিক থেকে, প্রথমে আপনাকে যেতে হবে হচ্ছে কাওয়ার চর, তারপরে আপনি যাবেন ঝাউবন, আর তারপর যাবেন লাল কাঁকড়ার চর। আর আপনার যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে আপনি কিছু লাল কাঁকড়ার দেখাও পেয়ে যেতে পারেন। এই যেমন আমরা কিন্তু দেখে ফেলেছিলাম লাল কাঁকড়াকে, কারণ সাধারণত সূর্য উঠলে এদেরকে আর দেখা যায় না। লাল কাঁকড়া দেখে চলে যাবেন রাখাইন পল্লীর বৌদ্ধ মন্দিরে। এটি বাংলাদেশের সবচাইতে উঁচু বৌদ্ধ মূর্তি। এটার উচ্চতা কিন্তু অলমোস্ট 3 তলা বিল্ডিংয়ের সমান। আর এর পাশেই কিন্তু একটি রাখাইন মার্কেট রয়েছে। এই জায়গাটা কিন্তু ঘুরে যেতে একদম মিস করবেন না। প্রিয়জনদের জন্য গিফট আইটেম কেনার জন্য পারফেক্ট একটি জায়গা। তো এই পাশ থেকে ঘুরে আমরা এখন চলে যাব উত্তর পাশের স্পটগুলো দেখতে। ঘোরার জন্য আপনি সারাদিন ব্যাপী অটো অথবা বাইক ভাড়া করে নিতে পারবেন। আর অটো ভাড়ার জন্য আপনাকে গুনতে হবে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত
আর বাইকের জন্য মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন আমরা মেরিন ড্রাইভ দিয়ে এগিয়ে চলেছি। এখানে আমরা দেখব 3 নদীর মোহনা, লেবু বাগান, ঝাউ বাগান, শুটকি পল্লী আর সুন্দরবনের পশ্চিম প্রান্ত। এই জায়গাটার নাম লেবু বাগান হলেও এখানে কিন্তু কোনো লেবু গাছ নাই, ম্যানগ্রোভ টাইপের কিছু গাছপালা রয়েছে। আর এই জায়গাটার নাম লেবু বাগান হওয়ার পেছনে কারণ হচ্ছে এখানে লেম্বু নামে একজন বিশিষ্ট লোক ছিল, যার জন্য এই জায়গাটা লেম্বুর বাগান নামে পরিচিত ছিল এবং পরবর্তীতে এই জায়গাটার নাম হয় লেবুর বাগান। এই জায়গাটা দেখতে একদমই সুন্দরবনের মতো, সুন্দরবনের বিচের পাড়েও দেখতে কিন্তু একদমই এরকম। আর এখানে জোয়ারের সময় গাছগুলো সব পানির নিচে তলিয়ে যায়, এজন্য ব্যাপারটা দেখতে আরও সুন্দরবনের মতো লাগে। এরপরে মিনি সুন্দরবন থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি ঝাউ বাগানের দিকে। এখানেও একটা ঝাউ বাগান আছে। পরন্ত বিকেল দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ঝাউ বাগানের দিকে। ঝাউ বাগানটাও কিন্তু বেশ সুন্দর একটি জায়গা, এখানে একদম সবুজে ঘেরা আর তার পাশে হচ্ছে বিচ। আপনাদের আশা করছি ভালো লাগবে। আর জোহানের এখানে এসেই মন চাইলো ঘোড়ায় উঠতে, তো সাথে সাথে ঘোড়ায় চড়ে নিল। সামনেই পেয়ে যাবেন 3 নদীর মোহনা, যেখানে সমুদ্রের সাথে নদীগুলো এসে মিশেছে। 3 নদীর মোহনায় আসতে আসতে সূর্যাস্তের সময় হয়ে যাবে, আর তখন সূর্যের সাথে ছবি তুলতে কিন্তু ভুলবেন না। এরপর সন্ধ্যাবেলা ঘুরে ঘুরে আবার চলে আসবেন জিরো পয়েন্টে। ক্লান্ত হয়ে প্রচণ্ড খিদে নিয়ে যখন এখানে আসবেন তখন আপনার নাকে পৌঁছে যাবে বারবিকিউয়ের সুঘ্রাণ, আর এটাকে আপনার তখন একদমই ইগনোর করার কোনো রকম স্কোপ থাকবে না। আর তখনই আপনি ট্রাই করে নেবেন আপনার পছন্দের বারবিকিউ, যেটা যেটা খাইতে মন চায় খেয়ে ফেলবেন, আর সাথে উপভোগ করবেন রাতের বিচের সৌন্দর্য, বিচের পাড়ে বসে। এখানকার সি ফুড আইটেমগুলো মোটামুটি 100 টাকা থেকে শুরু হয়, তো বাজেট নিয়েও একদমই কোনো চিন্তা নাই, যা খুশি খেয়ে ফেলতে পারবেন আপনার ইচ্ছা মতো। কাঁকড়া, অক্টোপাস, লবস্টার থেকে শুরু করে সামুদ্রিক ভেটকি মাছ সহ সব ধরনের মাছ পেয়ে যাবেন এখানে। রাখাইন পল্লী থেকে কেনাকাটা করতে ভুলে গেলে আপনি কিন্তু বিচের পাড় থেকেও কেনাকাটাটা করে ফেলতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় যে কুয়াকাটা গেলে আপনি আমাদের এই ভিডিও দ্বারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আশা করছি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে কিছুদিন পরেই। আল্লাহ হাফেজ।